14 বছরের এক কিশোরীকে বিয়ে করেছে 30 বছর বয়সের পুলিশ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডিএসপি সাইমন তাহের রশিদ। ঢাকার হেডকোয়ার্টার থেকে পাঠানো এই অফিসার কেবল সাহসী না, এক ধরনের গম্ভীর অথচ আকর্ষণীয় ব্যক্তিত্বে ভরপুর, যে কিনা কোনোদিন বিয়ে না করার শপথ নিয়েছিল নিজের সাথে। সারা জীবন দেশের হয়ে কাজ করতে চায়, নিজের বাড়িতেও থাকে কম, নিজেকে কাজে ব্যস্ত রাখে। সে কিনা বিয়ে করেছে এক কিশোরীকে। এই বিষয়ে সে নিজেও এখন অবগত। ঘোমটার আড়ালে যে এক কিশোরীর ছোট্ট ফুল আছে তার বিবাহিত স্ত্রী। বয়স, নাম, ঠিকানা কোনো কিছুই জানে না সে। এদিকে আল্লাহর কি পরিহাস, ভাগ্যের লীলা খেলায় এই মেয়েটি আজ তার বিবাহিত স্ত্রী, যার মুখের দিকে তাকিয়ে লোকজন বলে, এই লোকটা একবার তাকালে আসামি নিজে হাত জোড় করে আত্মসমর্পণ করে। কে ভাবতে পারত একজন পুলিশ অফিসার অপরাধীদের রক্ত ঠান্ডা করে ফেলে যে মানুষটা, একদিন সে নিজেই এমন একটা বিয়ের আসনে বসবে যেখানে তার কোণে মাত্র 14 বছরের এক কিশোরী। কয়েক ঘন্টা আগের ঘটনা। গ্রামে রাতের বেলা উৎপাতহীন আগুন আর পাহাড়ে ঘেরা গ্রাম সাতারপাড়া। চারিদিকে মাটির রাস্তা, কাঁচা ঘর আর ঠান্ডা বাতাসের ছন্দে জড়ানো সন্ধ্যা। মেঘলা আকাশের নিচে একটা দোতলা আধা পাকা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে দুজন পুরুষ। একজন লম্বা, শক্ত চোয়াল আর চোখে হালকা ক্লান্তি, শরীরে কালো জ্যাকেট, ডিএসপি সাইমন তাহের রশিদ। আর তার পাশে জুনিয়র সদ্য প্রমোশন পাওয়া সাব ইন্সপেক্টর রাজীব চৌধুরী। দুজনে গম্ভীর মুখে তাকিয়ে আছে বাড়িটার দিকে। দোতলার বারান্দায় ফটাফট আলো জ্বলে উঠেছে, যেন কোনো উৎসব শুরু হতে চলেছে। স্যার, নিশ্চিত তো? রাজীব কাঁধে ঝোলানো ব্যাগটা সামলে নিজেই জিজ্ঞেস করল। সাইমন কিছুই বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। তার সামনে দাঁড়িয়ে থাকা বাইকটা নিস্তব্ধ, যেন বাইক না, যুদ্ধের আগে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা সৈনিক। হঠাৎ ডিএসপি সাইমনের মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল, কমিশনার তাহমিদ ইকবাল, সিআইডি এইচকিউ, ঢাকা। সাইমন সঙ্গে সঙ্গে রিসিভ করল, সাথে সাথে সালাম দিল। জি স্যার, বলেন। ওপাশ থেকে কণ্ঠ এলো, তোমরা বর্তমানে কোথায় অবস্থান করছো? স্যার, আমরা বাড়ির সামনেই অবস্থান করছি। আমি আর রাজীব দুজনেই প্রস্তুত, কিন্তু স্যার, আমাদের অনুরোধ, আপনি বাকি ফোর্স পাঠাতে একটু দেরি করেন। কেন সাইমন? একা ঢুকে পড়ার রিস্ক নেবে কেন? স্যার, আপনি তো জানেন আসামি কামরান হোসেন সন্ত্রাসী নেটওয়ার্কের অন্যতম মাথা। ওকে আমরা অনেক দিন থেকে ট্র্যাক করছি। এইবার হাতের নাগালের মধ্যে। এখন যদি বুঝে যাই যে ওকে ফলো করা হচ্ছে, তাহলে আর ধরা যাবে না, অসম্ভব ব্যাপার হয়ে যাবে, পালিয়ে যাবে। সেজন্য আমি যাচ্ছি আগে, কোনো ফোর্স না পাঠানোর জন্য। আমরা দুজন মিলে হ্যান্ডেল করতে পারবো স্যার। এখনই যদি পুরো ফোর্স নিয়ে গিয়ে ঘিরে ফেলি, ও আজ করতে পারবে। আমার প্রস্তাব, আমি আর রাজীব চুপচাপ ভেতরে ঢুকে পরিস্থিতি বুঝে ফেলি, তারপর আপনি ফোর্স পাঠান। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। ঠিক আছে সাইমন, আমি তোমার বিচার বুদ্ধির ওপরে ভরসা করি, তবে খুব সাবধানে। জি স্যার। কলটা কেটে গেল। ফোনটা সাইলেন্ট করে পকেটে রেখে দিল। সাইমন একটা মৃদু ইশারা করলো রাজীবকে। দুজনে ধীরে ধীরে বাড়ির পাশের সরু গলি ধরে এগিয়ে গেল। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পেল লাল বেনারসি পরিহিত এক মেয়ে বউ সাজে ঘোমটা দিয়ে বসে আছে। তার চারপাশে বসে আছে সন্ত্রাসী কামরান হোসেন। মাথায় সাদা টুপি, পাজামা, পাঞ্জাবি, হাতে মোটা মোটা আংটি। খুব অল্প সংখ্যক মানুষ রয়েছে বিয়েতে। মনে হচ্ছে বাড়ির কয়েকজন মানুষ আর দু একজন সাক্ষী ছাড়া আর কেউ নেই। সন্ত্রাসী কামরান হোসেন তার এক হাতে সিগারেট, অন্য হাতে মেয়েটির পাতলা আঙ্গুলটা জোর করে ধরে রেখেছে। বিয়ের কাজী হুজুর সামনে বসে, ছবিসহ জন্ম সনদটা আনেন তো, এই বয়সটা না দিলে তো নিকাহ হয় না মামা। তখন পাশে থাকা তন্দ্রা নামের এক মহিলা, বয়সে 45 কি 48, গা ভর্তি গহনা, ঠোঁটে চওড়া হাসি, বললেন, ও 14 পেরিয়েছে আজ, কিসের সমস্যা? একবার নিকাহ হয়ে যাক, আর বাকিটা আল্লাহ দেখবেন। কামরান হোসেন
দাড়িতে হাত বোলাচ্ছে আর শয়তানি হাসি দিচ্ছে। এই সুযোগে সাইমন ও রাজীব আস্তে আস্তে ঘরের দরজা দিয়ে ভেতরে ঢুকেছে। তারা তখনও শুনতে পায়নি ভেতরের কথাবার্তা। সাইমন কাঁধে চাপ দিয়ে রাজীবকে পেছনে ঠেলে দিল। কাজী তখন কাবিননামায় কলম চালাতে যাচ্ছে। আর ঠিক তখনই ডিএসপি সাইমন সামনে এগিয়ে এসে জোর গলায় বলেন, কামরান হোসেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এখান থেকে একদম পালানোর চেষ্টা করবি না। চারিদিকে ঘেরাও করা হয়েছে, কোথাও পালাতে পারবি না। আমাদের হাতে ধরা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তোর। সে আস্তে আস্তে কাছে গিয়ে মাথায় বন্দুক ঠেকালো। রাজীব, এখনই বাকি ফোর্সকে ইনফর্ম করো, ভেতরে আসতে বলো। রাজীব সাথে সাথেই ফোন করে সমস্ত ডিটেলস জানিয়ে দিল। পরিবেশ মুহূর্তেই থমকে গেল। কিছুক্ষণের মধ্যে ফোর্স এসে পড়ল। সন্ত্রাসী কামরান হোসেন সহ তারা দুই সাথীকে গ্রেপ্তার করে নিয়ে গেল। এর ফল ভালো হবে না, আমি খুব শীঘ্রই ফিরে আসব, কামরান শাসিয়ে বলে গেল। সাইমন তা দেখে ব্যঙ্গ হাসি দিল। চলেন স্যার, আমাদের এখন যাওয়া দরকার। ফোর্স আগেই চলে গিয়েছে আসামিদেরকে নিয়ে। রাজীবের কথা শেষ হওয়ার আগেই তন্দ্রা নামের গহনা পরিহিত মহিলাটি বলে উঠল, এই যে অফিসার, এক পাও নড়বেন না। আমাদের মেয়ের বিয়ে ভেঙে দিয়েছেন। এখন এই মেয়ের বিয়ে করবে কে? আমি এখনই চিৎকার করে গ্রামবাসীকে ডাক দিব। সাইমন বিরক্তিতে ভুরু কুঁচকে তাকালো মহিলাটির দিকে। সে তখন সোফায় জড়সড় হয়ে বসে থাকা লাল শাড়ি পরা ঘোমটা দেওয়া মেয়েটার দিকে তাকালো। তারপর বললেন, মেয়ের জন্য যদি এতই ভাবনা থাকে, তাহলে ওইরকম একটা সন্ত্রাসীর সাথে বিয়ে দিচ্ছিলেন কেন? মহিলা একটু ভয় পেল। চারপাশে দাঁড়িয়ে আছে 16 কি 17 বছর বয়সের এক যুবক আর 22 বছরের এক মেয়ে। মনে হচ্ছে তারই ছেলে মেয়ে। ভয় পেলেও বুঝতে দিল না, গলা নামিয়ে বলল, আমরা তো জানতাম না সে সন্ত্রাসী। ভালো ছেলে মনে করেই তো বিয়ে ঠিক করেছিলাম আমার বড় মেয়ের সাথে। মিথ্যা কথা বললেন মহিলাটি। চালাক মহিলা, তন্দ্রা জানে এখন যদি মেয়ের বয়স বলে ফেলে, তাহলে পুলিশ অফিসার কিছুতেই এই মেয়েকে বিয়ে করবে না। আর এই অনাথ মুখপুরীকে বিদায় না করলেই সে যেন আরো খেচে যায়। স্বামী নেই, এই সুযোগে যদি ঝেড়ে ফেলা যায়। আপনার কোনো চিন্তা নেই, সবার কেউ না কেউ মনে রাখবেই। আপনার মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে ইনশাল্লাহ। কিন্তু এইভাবে বাধা দিলে কিন্তু আমরাও চুপ থাকবো না। আমি এক্ষুনি গ্রামবাসীকে ডাকবো। আপনারা দুইজনেই যদি বিয়ে না করেন, বাকি সবাই তো চলেই গেছে গা। এবার আপনারা যাবেন কেমনে? ঘড়িতে তখন রাত 1টা 47। পুরো গ্রাম নিস্তব্ধ। কেবল দুপুরের কুকুরের হালকা ডাক আর বাতাসে পাতা সরে যাওয়ার শব্দ আসছে। ডিএসপি সাইমন তাহের রশিদ একবার তাকালো সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটির দিকে। তারপর ধীরে ধীরে চোখ গেল লাল বেনারসিতে বসে থাকা মেয়েটির দিকে। মেয়েটি যেন ঘোমটার আড়ালে এক অদৃশ্য পৃথিবী, চুপচাপ, নিস্তব্ধ, অপার। রাজীব পাশ থেকে ফিসফিস করে বলল, স্যার, আমরা চলে যাই লোকজন জড়ো হওয়ার আগেই। কিন্তু ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছে আরো কয়েকজন, বয়সে মাঝারি কিছু বয়স্ক। তাদের কণ্ঠে স্পষ্ট উত্তেজনা। কি হয়েছে গো তন্দ্রা ভাবি? এই পুলিশ কেন? তন্দ্রা মুহূর্তেই নাটক শুরু করলো। ওরা আমাদের মাইয়ার বিয়াটা ভাঙলো, এখন কই যায়? এতদিনের মান সম্মান সব শেষ। এক বৃদ্ধ চাচা গলা উঁচু করে বলেন, বিয়ে ঠিক হয়েছে শুনছিলাম, কিন্তু এটা তো হঠাৎ, মেয়েটা তো কিছুই বলে না। তন্দ্রা তখন ঘোমটার দিকে ইশারা করে বলল, তোমরা নিজেই কইছো মাইয়াটা কেমন চুপচাপ ভদ্র। আর ওই যে দাঁড়াইছে এই অফিসার, এই মাইয়াডারে বিয়া না করলে মেয়েটার জীবন শেষ। ডিএসপি সাইমন রায় তাহের রশিদ এবার চোখ বন্ধ করলো কিছুক্ষণের জন্য। তার মাথার মধ্যে যেন বাজছে একটাই অদৃশ্য সাইরেন। তার চোখের সামনে ভেসে উঠছে আসামি কামরান হোসেনের সেই সিগারেট ধরা হাত, যে হাতে ঘোমটা ঢাকা মেয়েটার আঙ্গুল ছিল আটকে। সে জানে এই বিয়ে ছিল জোর করে, মেয়েটির মতামত ছাড়া। এখন এই দায়িত্ববোধ আর এই মহিলার নাটকের মাঝে তাকে বিবাহের আসনে বসিয়ে দিতে চাইছে। রাজীব নিচু গলায় বলল,
স্যার, আমার মনে হয় এক্ষুনি বেরিয়ে যাওয়া উচিত। গ্রামের লোকজন উত্তেজিত হচ্ছে। কিন্তু ডিএসপি সাইমন রাজীবকে থামিয়ে দিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। সবাই তাকিয়ে আছে তার দিকে। সে দাঁড়ালো মেয়েটির সামনে। ঘোমটার আড়ালে কি এক অপূর্ব মুখ! না, হয়তো শুধু শুধু ভয় আর নীরবতা। সে নিচু গলায় বলল, তুমি কি চাও বলো? আমি চলে যাব? কেউ জোর করবে না? ঘোমটার নিচ থেকে কোনো উত্তর এলো না। তন্দ্রা এবার রীতিমতো চিৎকার করে উঠল, এই মাইয়া মুখ খুইলা কিছু কয় না মানে? সে রাজি। ঘরের বাতাসটা ভারী, দেওয়ালের রং মলিন, মাথার উপরে সিলিং ফ্যান ধীরে ধীরে ঘুরছে, যেন সময় থেমে গেছে। লাল বেনারসি পরা মেয়েটি চুপ করে বসে আছে, মুখ ঘোমটার আড়ালে, কিন্তু তার নীরব উপস্থিতি গোটা ঘরে এক অপার্থিব টান এনে দিয়েছে। অন্যদিকে গ্রামবাসীরা ঘরের বাইরে জড়ো হতে শুরু করেছে। চোখে মুখে উত্তেজনা, মুখে মুখে ফিসফাস। কেউ বলছে, এই পুলিশ অফিসার মাইয়াডারে বিয়া না করলে আজই পত্র পত্রিকায় উঠব। কেউ আবার বলে ভালো কইরা বিয়া করাইয়া এখন বিদায় দিতে হবে। আর তন্দ্রা সেই নাট্যময় গলায় নাটকের মূল চরিত্র। আমরা তো জানতাম না কামরান সন্ত্রাসী। এখন এইটা যদি বিয়া না হয়, মাইয়াটার ভবিষ্যৎ ধ্বংস। ডিএসপি সাইমনের মাথা গরম হয়ে গেল। সে চিৎকার না করেও এমন গলায় বলল যাতে করে চারপাশ থমকে যায়, আপনারা সবাই তো সমাজ ঠিক করার দায়িত্ব নিয়েছেন দেখি। কোথায় ছিলেন তখন, যখন এই মেয়েকে একটা সন্ত্রাসীর হাতে তুলে দিচ্ছিলেন? তন্দ্রা মুখে হাত দিয়ে ছলছল চোখে বলল, ভুল হয়ে গেছে, কিন্তু মাইয়ার বিয়াটা তো ভেঙে যাবে না, তাই না? আর আপনি আপনি বাঁচাইছেন ঠিক আছে, কিন্তু এখন যদি আপনি বিয়া না করেন, তাহলে মাইয়াডারে কে বিয়া করবে? সাইমন দাঁতের ফাঁকের চাপা স্বরে বলে উঠল, আপনারা চাচ্ছেন আমি আসামি ধরতে এসে বড় হয়ে ফিরি? পাগল নাকি আপনারা? পাশে দাঁড়িয়ে রাজীব কানের পাশে মুখ এনে ফিস ফিস করে বলল, স্যার এক্সকিউজ মি, কিন্তু আপনার চারপাশে 40 জন গ্রামের লোক দাঁড়িয়ে আছে। আপনার রিভলভারের থেকেও এদের জ্ঞান বোধ বিপজ্জনক। সাইমন দাঁড়িয়ে থেকে কয়েক সেকেন্ড চুপ, তারপর চোখ তুলে ঠান্ডা গলায় বলল, রাজীব, তুমি বিয়ে করো। মেয়েটাকে বাঁচাতে হবে, তাই না? করো। রাজীব এমনভাবে লাফ দিয়ে সরে গেল, মনে হলো কেউ বন্দুক ঠেকিয়ে দিয়েছে। না না স্যার, আমি আমি পারবো না। সাইমন চোখ সরু করে তাকালো। পারবে না মানে? রাজীব গলার স্বর একটু নিচু করে বলল, আসলে স্যার, আমার আমার একটা গার্লফ্রেন্ড আছে। ও মেরে ফেলবে আমাকে। আমারে বিয়ের সাজে দেখলে ও আমার জীবন তো পুড়িয়েই ফেলবে। স্যার, অনেক কষ্টে একটা গার্লফ্রেন্ড পাইছি। এখন অনেক প্যারা দেয় আমাকে, কিন্তু ওকে অনেক ভালোবাসি। অন্য কোথাও বিয়ে করতে পারবো না, প্লিজ। বলেই অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলো। চারপাশে থাকা গ্রামের ছেলেপেলেরা হেসে উঠল। কয়েকজন ঠোঁট টিপ দিয়ে বলল, আহারে প্রেমিক। সাইমন মাথায় হাত দিয়ে দাঁড়ালো। এইখানে সে এসেছে এক ভয়ঙ্কর সন্ত্রাসী ধরতে। এখন সে এক অজানা মেয়ের বর, এবং সে মেয়ের বয়স, নাম কিছুই সে জানে না। এই পরিস্থিতি থেকে পালানোর আর কোনো রাস্তা খুঁজে পেল না সে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, কাবিন করেন। সবাই ওই করে উঠল। তন্দ্রা মহিলার মুখে শয়তানি হাসি, চোখে আনন্দের অশ্রু। কাজী খুশিতে কলম চালাতে শুরু করলেন, কিন্তু তখনও লালকের দৃষ্টি ছিল ঠান্ডা, স্থির, গম্ভীর। সে ঘোমটার আড়ালের মেয়েটিকে একবারও ভালো করে দেখেনি। আর মেয়েটি নিঃশব্দে বসে আছে, যেন নিজেরই কিছু বলার নেই। কাবিন হয়ে গেল। বিয়ের পরপরই সাইমন উঠে দাঁড়ালো। তার কণ্ঠে কোনো সৌজন্য বোধ নেই, প্রেম তো দূরের কথা। সে বলল, আপনারা তো চাচ্ছিলেন বিয়েটা হোক, হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। তন্দ্রা অবাক হয়ে বলল, এই রাতে মায়াডারে নিয়ে যান? একলা বউরে নিয়ে যাইতেছেন? আপনি বউয়ের পেছনে থাকবেন, সামনে না? সাইমনের বিরক্তিতে চূড়ান্ত পর্যায়ে। সে রাজীবকে উদ্দেশ্য করে বলল, রাজীব, ওনাকে বাইকের কাছে নিয়ে আসো, আমি সামনে যাচ্ছি। রাজীব ঢোক গিলে বলল, স্যার,
বাইকে তো 3 জন ওঠা যাবে না, আপনি ভাবিকে নিয়ে যান, আমি পেছনে, না মানে আমি আমি পরে লোকাল গাড়িতে আসব। এই কথার পর সাইমন তাকালো রাজীবের দিকে। সে তাকায়নি, সে তাকালো। সে ভয়ঙ্কর, ঠান্ডা, গভীর। যা বলছি তাই করো, নইলে পাতালেও লুকাতে পারবি না, সাহনি। রাজীব আর কিছুই বলল না। বিয়ের পর গ্রামের মানুষ যেন তৃপ্তির ঢেকুর তুলল। তারা পেছনে দাঁড়িয়ে দেখছে তাদের অভিযান সফল হয়েছে। সাইমন বাইকের কাছে গিয়ে দাঁড়ালো, নিজের সাদা হেলমেটটা মাথায় চাপিয়ে নিল। পেছন থেকে রাজীব মেয়েটিকে নিয়ে আসছে। মেয়েটির মুখ ঢেকে আছে ঘোমটায়, মাথা নিচু, পায়ের হাঁটার অনিচ্ছা, যেন প্রতিটি ধাপ ওর জীবনের হাজারটা প্রশ্ন। রাজীব খুব আস্তে করে বলে, ভাইয়া মানে স্যার, আপনি কি ঠিক করেছেন? সাইমন কোনো উত্তর দেয় না, শুধু বলে, পেছনে বসতে বলো। রাজীব মেয়েটাকে বাইকের পেছনে বসিয়ে দেয়, কিন্তু মেয়েটি একটু দূরে বসে। স্পষ্টভাবে বোঝা যায় সে ছুতে চায় না, যেন এতক্ষণে সে নিজেই অনুধাবন করেছে এই লোকটা তার স্বামী। একটু দূরে বসে সে মুখ ঘুরিয়ে নেয়। সাইমন খানিকক্ষণ চুপ করে থেকে গম্ভীর গলায় বলে, ভালো করে বসো, এভাবে বসলে পড়ে যাবে। কোনো উত্তর নেই, তবুও সে এক চুলও নড়ে না। তখন সাইমন কড়া গলায় বলে, ঠিক করে বসো বললাম, যদি পড়ে যাও আমি থামবো না। মেয়েটা ভয়ে কেঁপে ওঠে, তার দুটো হাত থরথর করে কাঁপে। একটা মুহূর্ত দাঁড়িয়ে সে সিদ্ধান্ত নেয় ধরতে হবে। আস্তে করে, খুব ধীরে, মেয়েটির ডান হাতটা বাড়ায় লালকের কাঁধে। এসে পড়ে সেই হাত। নিঃশ্বাস আটকে রেখে সে সামলে বসে। সাইমন বাইকটা স্টার্ট দেয়, ক্লাচ ছাড়ে। বালির ধুলো উড়িয়ে বাইকটা বেরিয়ে পড়ে অন্ধকার রাতের পথ ধরে। গ্রামটা পেছনে পড়ে যায়, আর মেয়েটির চোখে জমে ওঠে জল। সেই জল নিঃশব্দ, এক ফোঁটা এক ফোঁটা করে গাল বেয়ে গড়িয়ে পড়ে। সাইমন জানে সে কাঁদছে, সে শুনতে পাচ্ছে নিঃশ্বাসের কম্পন। পেছন থেকে সে কাঁপা কাঁপা নিঃশ্বাস আসে। তা কারোর চোখে কান্না না দেখেও চিনে ফেলা যায়। তবুও সে কিছুই বলে না, একটা শব্দও না। এই মুহূর্তে সে জানে কিছু বলা মানে আরো কিছু জটিলতা টেনে আনা। সে বাইক চালায়, শহরের আলো ধীরে ধীরে তাদের গিলে নেয়। 2 ঘন্টা পর ঢাকা পুলিশ কমিশনারের অফিস। রাত প্রায় 2টা কি 3টা। অফিস ফাঁকা। কমিশনার স্যার তখন কফি খাচ্ছেন নিজের কেবিনে। হঠাৎ দরজায় টোকা। মে আই কাম ইন স্যার? স্যার চোখ তুলে তাকালেন, দেখলেন ডিএসপি সাইমন একদম শান্ত মুখে দাঁড়িয়ে। কাম ইন মাই বয়, তুমি আজকে চমৎকার কাজ করেছো। আমি জানতাম তুমি পারবে, বাট এত লেট হলো কেন তোমার আসতে? আর রাজীব কোথায়? আর তুমি এরকম গম্ভীর মুখে আছো কেন? এমনিতে তো তুমি হাসো না, এত বড় একটা কেস সলভ করলে, এবার তো একটু হাসো। বলেই ওর কাঁধে হাত দিলেন। স্যার, আপনার সাথে কিছু কথা ছিল, অনেক ইম্পর্টেন্ট। ইয়েস মাই বয়। একটা কেন, অনেকগুলো কথা বলো, আজকে তুমি আমার মন ভালো করে দিয়েছো। সাইমন সবকিছু খুলে বলল। প্রথমে সন্ত্রাসী ধরার মিশন, তারপর মেয়েটিকে উদ্ধার, এরপর গ্রামবাসীদের চাপ এবং বিয়ে। কমিশনার তাহমিদ ইকবাল একটু চুপ থেকে হঠাৎ হো হো করে হেসে উঠলেন। তুমি বলছো তুমি একটা আসামি ধরতে গিয়ে বউ নিয়ে ফিরে এসেছো? সাইমনের চোখ কুঁচকে গেল। স্যার, এটা হাসির কিছু নয়। আরে আরে, আমি হাসছি এই ভেবে তোমার মতো গম্ভীর লোকটাও বিয়ে করতে পারে, তাও অভিযানে গিয়ে। ঠান্ডা গলায় বলো, স্যার, দয়া করে হাসা বন্ধ করুন, এটা আমার জন্য অপমানজনক পরিস্থিতি। কমিশনার তাহমিদ ইকবাল মুখ চেপে হাসি থামালেন, তারপর বলেন, আচ্ছা ভালো, ওকে নিয়ে এসো দেখি, একবার তো দেখি কে এমন ভাগ্যবতী যে তোমার মতো বর পেয়েছে। সাইমন ধীরে মাথা ঝাঁকিয়ে স্যালুট করে বাইরে বেরিয়ে গেল। 2 মিনিট পর সে ঘরে ঢুকলো মেয়েটিকে নিয়ে। মেয়েটি এখনো সেই লাল বেনারসি পরে আছে, মাথায় ঘোমটা, যা ঠোঁট পর্যন্ত নামানো। মুখ দেখা যায় না, কেবল এক জোড়া কাঁপতে থাকা হাত বুকের কাছে ধরা। কমিশনার তাহমিদ ইকবাল ভুরু কুঁচকে বলেন, মামনি,
তোমার যদি কোনো সমস্যা না থাকে ঘোমটাটা সরাও। কথা বলার সময় মুখ দেখা দরকার। সাইমনের মেয়েটির দিকে একবার তাকালো। মেয়েটির হাত কাঁপে। সে ধীরে ধীরে ঘোমটাটা সরায়। আর সেই মুহূর্তেই সাইমন যেন চেয়ারে গেঁথে যায়। ঘরের বাতাস থেমে যায়। ঘোমটা সরে যেতেই স্পষ্ট হয়ে ওঠে একটি অপূর্ব পুতুলের মতো মুখ। একটু গোল গাল গাল, টকটকে হলুদ ফর্সা গায়ের রং। কান্নার ফলে নাকের ডগাটা লাল টুকটুকে হয়ে গেছে, মনে হচ্ছে গ্লাস দেওয়া। তাছাড়া কোনো সেই রকম মেকআপ করা নেই। গাল বেয়ে পড়ছে শুকিয়ে যাওয়া কান্নার রেখা। চোখের নিচে হালকা ফোলা ভাব, পরিষ্কার বোঝা যায় অনেকক্ষণ ধরে কেঁদেছে। চোখ জোড়া বড় বড় ডাগর ডাগর। হাইট দেখে মনে হচ্ছে 5 ফিট 1 কি 2 হবে। খুব জোর ছোট, 1 বছরের বাচ্চার মতো করে। এটা দেখে আরো বেশি অবাক হলো দুজনে। কিন্তু সেই চোখে আজ শুধু একটাই অভিব্যক্তি, ভয়। কমিশনার তাহমিদ ইকবাল চোখ কুঁচকে তাকান, একবার মেয়েটির দিকে একবার সাইমনের দিকে। তুমি বলছো এই মেয়েকে তুমি বিয়ে করেছো? এই পুতুলের মতো দেখতে? এই এইটা তো একটা মেয়ে না, একটা শিশু। সাইমন গলা খাকারি দিয়ে মুখ তুলে হাত রাখে। কিছু বলার মতো অবস্থা নেই। কমিশনার তাহমিদ ইকবাল কপাল কুঁচকে বলেন, তোমার নাম কি? মেয়েটি নিচু গলায় ভয়ে কাঁপতে কাঁপতে বলল, নাফিসা। ঠিকানা সিরাজগঞ্জ, কাজীপুর, বড়হাট। বয়স? মেয়েটি এবার মুখটা একটু তোলে। তার চোখে অসীম ক্লান্তি, কান্নার দাগে ভিজে থাকা চোখ দুটো কেমন যেন ফাঁকা। 14। ঘরের মধ্যে মুহূর্তেই নিঃশব্দ বিস্ফোরণ ঘটে গেল। কমিশনার হঠাৎ চমকে এক ঝটকায় চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। 14? লালকের এক পা পিছিয়ে গিয়ে চমকে তাকায় মেয়েটার দিকে। এই প্রথম যেন উপলব্ধি করল সে কি করে ফেলেছে। মেয়েটির মুখ দেখে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে যেন তার মনের মধ্যে একটি বাচ্চা দাঁড়িয়ে কাঁদছে। তুমি আমার সাথে এটা কেন করলে? স্যার, আমি জানতাম না ওর বয়স। আমি ওর মুখটাও ভালো করে দেখিনি। কমিশনার রাগে গর্জে ওঠেন, এইটা কি একটা সাধারণ কেস রে? 14 বছরের কিশোরীকে বিয়ে করেছ। আমাদের দুজনেরই চাকরি যাবে। প্রেসে উঠলে তো আরো বড় বিপদ। তোমার জন্য তো আরো বিপদ। তোমার ফ্যামিলিতেও আবার রাজনীতি করে। এটা যদি ছড়াছড়ি হয় আমাদের ডিপার্টমেন্ট সহ, তোমার বাবার রাজনীতির ক্যারিয়ার নিয়ে টানাটানি পড়ে যাবে। সাইমন এবার ঠান্ডা গলায় বলল, স্যার, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ও কিছুই বলেনি। আর তন্দ্রা নামের মহিলা এত নাটক করছিল, আমি পরিস্থিতির চাপে পড়ে গিয়েছিলাম। কমিশনার এইবার নাফিসার দিকে তাকালেন। তুমি কেন কিছু বলনি? তোমার মুখ নেই? নাফিসা চুপ করে থাকে। তার চোখের পাতা কাঁপছে। কিছুক্ষণ নীরবতা। তারপর এক নিঃশ্বাসে সে বলল, আমার বাবা মা অনেক বছর আগেই মারা গেছে। মামা মামির কাছে বড় হয়েছি। মামা খুব ভালো, কিন্তু মামি। গলার স্বরটা কেঁপে উঠল। মামি আমাকে অনেক অত্যাচার করত। আমাকে কোনো কথা বলতে নিষেধ করেছিল। বিয়ের আগের রাতে খুব মেরেছিল। বলেছে আমি যদি কিছু বলি তাহলে আমায় ঘর থেকে বের করে দেবে। কেউ আমাকে মেনে নেবে না। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমি বিয়ে করতে চাইনি, আমি বলেছিলাম, কিন্তু কেউ শোনেনি। আমি অনেকবার বলেছি, কিন্তু শব্দ আটকে গেল। কমিশনারের মুখ কঠিন করেই জিজ্ঞেস করলেন, তুমি কোন ক্লাসে পড়ো? নাফিসা মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, অষ্টম শ্রেণীতে। এইবার সাইমন পেছনে গিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে। নিজের 2 হাত শক্ত করে মুঠো করে ফেলে। রাগে তো রীতিমতো কাঁপছে সে। কমিশনার তাহমিদ ইকবাল বিস্ময়ে তাকিয়ে রইলেন মেয়েটার দিকে। একটা ছোট্ট মেয়ে, স্কুল পড়ুয়া, এত কম বয়সে এইভাবে ঠেলে দেওয়া হলো সংসারে। নাফিসার গলার স্বর ভাঙা ভাঙা। মামা বাসায় ছিল না। মামি এই সুযোগে আমাকে বিয়ে দিতে চেয়েছিল। আমি কিছু বলতে পারিনি, অনেক কাঁদছিলাম।
কেউ শোনেনি, আমাকে মেরেছে, জোর করে সাজিয়েছে, বিয়ের মঞ্চে বসিয়েছে। তখন কেউ একটা বাঁচানোর জন্য আসবে জানতাম না। শেষের দিকে গলা ফেটে গেল তার। সে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। আমি তো শুধু পড়তে চাই, আমি তো কারোর স্ত্রীর পরিচয়ে বাধা পড়তে চাইনি। মেয়েটার কথা শুনে অফিস ঘরটা যেন স্তব্ধ হয়ে গেল। কমিশনার নিজের মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে রইলেন। অন্যদিকে ডিএসপি সাইমন ঠিক পাথরের মতো দাঁড়িয়ে, একদম নিঃশব্দ। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখের গভীরে যেন ঝড় বইছে। একটা মুহূর্তে কম্পিউটারের মনিটরে চোখ রাখল সে, শুধু তাকিয়ে রইল মেয়েটার দিকে। তার ভেতরে কি চলছে কেউ জানে না, তবে বোঝা যাচ্ছে এই বিয়েটা ছিল কেবলই কাগজের ছাপ নয়, এক বিপদ আর অন্যায়ের দলিল, যার সাক্ষী সে নিজেই হয়ে গেছে অজান্তেই। এখন একটাই প্রশ্ন, এরপর কি হবে? ঘড়ির কাঁটা তখন 3টা 18। ঢাকা শহর গভীর নিদ্রায়। পুলিশ হেডকোয়ার্টারের করিডোরগুলো যেন ধোঁয়াটে এক শূন্যতা জড়িয়ে আছে। চারপাশে নিস্তব্ধতা। মাঝে মাঝে কোথায় একটা বাতির নিচে পতঙ্গ ঘোরার শব্দ। দূরে কোনো ট্রাফিক সিগন্যালে হালকা হর্ন। কমিশনার তাহমিদ ইকবাল নিজের ডেস্কের কাচের ওপাশে দাঁড়িয়ে জানালার বাইরে তাকিয়ে আছেন। অন্ধকার শহর যেন হঠাৎ করেই এক ভারী বোঝা হয়ে এসেছে তার ঘাড়ে। তিনি পেছনে ফিরে তাকালেন সাইমনের দিকে। সাইমন নিঃশব্দে দাঁড়িয়ে আছে, এক হাতে রিভলভার বেল্ট ধরে আছে, আরেক হাতে তার বিয়ের সাদা ফাইল। নাফিসা এক পাশে বসে, মাথা নিচু, কাঁধ দুটো ঝিমিয়ে পড়েছে। মনে হচ্ছে এই ছোট্ট শরীরে আর কোনো শক্তিই অবশিষ্ট নেই। সাইমন আস্তে করে বলল, এই বিয়েটা বাতিল করতে হবে। নাফিসার চোখ একবার কেঁপে উঠল। তার বুকের ভেতর এক যন্ত্রণা শুরু হলো। মনে হলো কথাটাতে মাত্রই কিছু শব্দ, কিন্তু নাফিসার বুকে যেন কেন জানি অজানা ভয় লেগে আছে। যে বিয়েটার কোনো মানেই হয় না, সেটা নিয়ে এত কেন ভাবতেছে সে জানেই না। তার এতটুকুন বয়সে সে অনেক কিছুই দেখে ফেলেছে। আইনের ভাষায় এটা কোনো বিয়েই না। 18 বছরের নিচে কোনো বিয়ে বাংলাদেশে অবৈধ। ওর বয়স 14। এটা তো আপনি নিজেই শুনলেন। আমরা চাইলে ওখানেই মামলা করে দিতে পারতাম তন্দ্রাদের নামে, কিন্তু তখন জানতো না পরিস্থিতিকে দোষ দেওয়া যায় না। এখন যা করতে হবে সেটাই হচ্ছে এই মেয়েটাকে সুরক্ষিত রাখা এবং এই বিয়ের সমস্ত দলিল বাতিল করে দেওয়া। নাফিসার গলা আবারও ফেটে উঠল। না, প্লিজ, আবার সেই ঘরে পাঠাবেন না আমাকে। আমি আর ফিরতে চাই না। আমি আমি থাকবো যেখানেই রাখেন, কিন্তু সেই মামির কাছে না। সে হঠাৎই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সাইমনের দিকে তাকায়। তার কণ্ঠে অসহায়তা, কিন্তু দৃষ্টিতে সাহসের শেষ ধ্বংসাবশেষ। আপনি না আমাকে বলেছিলেন কেউ জোর করবে না? এখন কি আপনি আমাকে আবার সেই দোজখে পাঠিয়ে দেবেন? সাইমন কিছুই বলল না, ঠোঁট চেপে তাকিয়ে রইল মেয়েটার দিকে। কমিশনার তাহমিদ ইকবাল একটু ঢোক গিললেন, বললেন, আইনিভাবে না মানো, কিন্তু আমাদের ইসলাম অনুযায়ী এই মেয়েটা কিন্তু তোমার স্ত্রী এখন। তুমি না মানলেও আমি বলি কি, আমি চাই ওকে তত্ত্বাবধানে রাখা হোক। ওর সঙ্গে কোনো বৈবাহিক সম্পর্ক রাখতে হবে না। ওর পড়াশোনা, নিরাপত্তা, মানসিক বিকাশ সবকিছুর দেখভাল করো, যতদিন না ও নিজে বড় হয়ে নিজের সিদ্ধান্ত নিতে পারে। একটা ছোট বাচ্চা, ও কি সিদ্ধান্ত নেবে? আপনার বাকি কথাগুলো আমি মানতে পারলেও আমি ওকে বউ হিসেবে মানতে পারবো না। কঠোরভাবে কথাগুলো বলল সাইমন। নাফিসা মাথা নিচু করে আছে। কথাটা শোনা মাত্রই তার দুই চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। সাইমন পাশ থেকে ফোনটা তুলে বলল, আমি একটা শিশু সুরক্ষা হোমে যোগাযোগ করেছি। ওখানে ওকে কিছুদিনের জন্য রাখা হবে। আমরা তার কেসটা ল মিনিস্ট্রির কাছে পাঠাবো। এরপর দেখা যাবে ওকে কোনো সরকারি আশ্রয়ে রাখা যায় কিনা। নাফিসার গলার স্বর খানিকটা নিচু হলো। আশ্রয় চাই না, আমি শুধু পড়তে চাই, আমি স্কুলে যেতে চাই। এই শব্দটা যেন একটা বুলেটের মতো এসে আঘাত করে সাইমনের বুকের মাঝখানে।
সে চোখটা বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। কমিশনার তাহমিদ ইকবাল আর একবার বড়সড় ঢোক গিলল। আমি একটা কথা বলতে চাই, তুমি মন দিয়ে শোনো। আগেই হাইপার হয়েও না। তুমি মেয়েটাকে তোমার বাসায় নিয়ে যাও। হোয়াট, আর ইউ সিরিয়াস? আপনার কোনো আইডিয়া আছে আপনি কি বলতেছেন, স্যার? আমি আগেই বলেছি তোমাকে সাইমন, শান্ত হও। আমার পুরো কথাটা শোনো। কোনো হোম বা আশ্রয় কেন্দ্রে না রেখে ওকে তোমার বাসায় নিয়ে যাও। বাসায় ওর পরিচয় দেওয়ার দরকার নেই। তোমার ওয়াইফ কাউকে জানাবেও না। তুমি আর আমি ছাড়া আর কেউ জানতেও পারবে না। আর আমি রাজীবকেও এই বিয়ের বিষয়ে বাইরে খবর ফাঁস করতে নিষেধ করে দিব। কোনো হোমে কিভাবে থাকবে না থাকবে জানি না, জানি, তবু ভালো থাকবে। কিন্তু ওকে তোমার বাসায় রেখে দেওয়াটা বেস্ট হবে। একটা ভালো পরিবারের সাথে মিশতে পারবে। তুমি তো তোমার পরিবারকে চেনো, আর আমি তোমার পরিবারের সবাইকে ভালোভাবেই জানি বলেই তোমাকে এই ডিসিশনটা নিতে বলেছি। তোমার বাবার মতো ভালো মানুষ একজন, ভালো রাজনীতিবিদ, কতজনকে হেল্প করে, সেখানে তো এটা তোমার বউ। স্যার, ও একটা ছোট বাচ্চা, আমার বউ না। ওকে ওকে, রিল্যাক্স। এত হাইপার হয়েও না। তোমার বউ মানতে হবে না। ওকে বাসায় নিয়ে যাও। বাসায় কেউ কিছু জিজ্ঞেস করলে তখন বলবে তোমার ফ্রেন্ডের বোন বা বাবা মা নেই। হঠাৎ তোমার ফ্রেন্ড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ায় ওর দায়িত্ব তুমি নিয়েছ। আমার বাসায় রাখতাম ওকে, কিন্তু আমার পরিবারের সবাই বাইরে আছে। আমি একা ওকে নিয়ে গিয়ে কি করব? আর তাছাড়া আমার মনে হয় তোমাদের দুজনের একটু সুযোগ দেওয়া উচিত। সাইমনের মুখের দিকে তাকিয়ে দেখলো, একবার মুখের রিয়াকশনটা চেঞ্জ হয়ে ওঠে ওর। সাথে সাথে কথা ঘুরিয়ে বলল, আমি বলছিলাম ওর একটা ভালো পরিবার দরকার এই মুহূর্তে। ওর পড়াশোনা, নিরাপত্তা, মানসিক বিকাশ, সবকিছুর দেখভাল, সবকিছুরই জন্য। সাইমন এবার চুপ করে রইল। এক মুহূর্ত নীরবতা। ওকে স্যার, আমি রাজি ওকে নিয়ে যেতে। তাহমিদ ইকবালের চোখ জোড়া চিকচিক করে উঠল। মনে হলো কোনো এক যুদ্ধ জয় করেছেন তিনি। নাফিসা চুপচাপ দাঁড়িয়ে আছে। সেই রাতে যখন বাইরের পৃথিবী ঘুমিয়ে আছে, তখন একটি শিশু আত্মা একটু একটু করে মুক্তির পথ খুঁজে নিচ্ছে। পতঙ্গহীন বাতাসে ভেসে আসছে মৃদু রজনীগন্ধার ঘ্রাণ। নীলাভ আকাশে ভেসে বেড়ানো তুলোর মতো মেঘ। মাঝে মাঝে একটা দুইটা পাখির কিচিরমিচির ডাক। সব মিলিয়ে সকালটা যেন স্বর্গের মতো ধোয়া ধোয়া, কোমল। রোদের স্পর্শ তখনও কড়া হয়ে ওঠেনি। সূর্যটা শুধু আলতো সোনা ছায়া ফেলেছে রাস্তার দুই ধারে। নরম বাতাস গায়ে এসে লাগলেই মনে হয় আজকের দিনটা একটু বেশি ধ্রুপদী। এই ঢাকার গুলশান ২ নাম্বারের এক সড়কের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক রাজকীয় প্রাসাদ। রশিদ ভিলা, রাশিদ ভিলা। উঁচু লোহার বিশাল অটোমেটিক গেট। পাশে হাতি সিংহের মূর্তি। কাচের মতো চকচকে পাথরের পথ। বাগানের এক কোনায় ঝর্ণার মতো সাজানো জলের ফোয়ারা। সবকিছু যেন ইতিহাস আর আধুনিকতার এক মোহমায়ার মিশেল। বাড়ির বাম দিকে ছড়িয়ে আছে ১ একর জায়গা জুড়ে সুবিশাল বাগান। জার্মান রোজ, তাজা গোলাপ, টিউলিপ, বেগুনি ফুল, আরও নাম না জানা কত শত ফুল, যেন চোখের আরাম। বাগানের এক কোনায় শিশুদের খেলার জন্য বসানো দোলনা, ফোয়ারা, ছোট কৃত্রিম ব্রিজ। ডান দিকে আধুনিক স্টাইলে বানানো সুইমিং পুল। সকালের রোদের আলোয় জলের নীলাভ ছটা এতটাই চকচক করে যে মনে হয় যেন খোদ আকাশ সেখানে ঘুমাচ্ছে। বাড়িটা বাইরে থেকে যতটা বিশাল, ভেতর থেকে তার চেয়েও বেশি মন কড়া। ভেতরে ঢুকলেই মাথার উপরে বিশাল ক্রিস্টাল চ্যান্ডেলিয়ার, পোল্যান্ড থেকে আনা মেঝের মার্বেল, দেওয়ালে পোড়ানো রাজনীতি সভার মুহূর্তগুলো ধরে রাখা তৈলের চিত্র, সবকিছু রাশিদ পরিবারের ঐতিহ্যের নিদর্শন। এই বাড়ির গোড়াপত্তন করেছিলেন সাইমন রাশিদের প্রপিতামহ সৈয়দ মোজাম্মেল হোসেন রাশিদ। তিনি ছিলেন ব্রিটিশ আমলের প্রথম সারির এক রাজনৈতিক নেতা, যিনি ভারত বিভাগের পর ঢাকায় এসেই এই বাড়িটার নির্মাণ কাজ শুরু করেন।
তারপর তার সন্তান মুস্তাক আহমেদ রাশিদ, সাইমনের দাদা, বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নাম। তিনি ছিলেন একজন সংসদ সদস্য। তার নীতিবোধ, রুচিবোধ এবং মানবিক গুণাবলীর জন্য সমাদিত। তার দুই ছেলে সৈয়দ মাহবুব রাশিদ, সাইমনের বাবা, সৈয়দ মঈন রাশিদ, সাইমনের চাচা। দুজনেই দেশের রাজনীতিতে শক্তিশালী নাম। মাহবুব রাশিদ নামে বর্তমানে একটি বড় রাজনৈতিক দলে কেন্দ্রীয় নেতার দায়িত্বে আছেন। রাশিদ পরিবারের সবচেয়ে বয়স্ক ও সম্মানীয় সদস্য হলেন বিলকিস আরা রাশিদ। তিনি সাইমনের দাদি। তিনি নিজে একজন প্রাক্তন স্কুল হেডমিস্ট্রেস ছিলেন। আজও তার চোখে মুখে শিক্ষার দীপ্তি ও প্রজ্ঞার জ্যোতি। সাইমন রাশিদ নিজে একজন ডিএসপি, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তার রাজনীতি করার কোনো ইচ্ছে না থাকায় এই পেশা সে বেছে নিয়েছে। তার বাবা এতে অনেক অনেক অসন্তুষ্ট তার ওপর। তার ছোট ভাইয়ের নাম সাইফরান রাশিদ, যিনি বর্তমানে একটি প্রাইভেট ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার স্টুডেন্ট। বাবার রাজনীতিতে সে পুরো দমে সাহায্য করে। এক কথায় ছন্নছাড়া টাইপের বাবার ডান হাত। রাশিদ পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ফুপু সাবিয়া খালেদা রাশিদ, পরিবারের মেঝ কন্যা, স্বামীহারা, গেছে চট্টগ্রামে বসবাস করেন, কিন্তু বর্তমান থেকে বেশি বাবার বাসায়। তিন সন্তান। রাইহান খালেদ বড় ছেলে, কেবলই পড়াশোনা শেষ করে সাইমনদের পারিবারিক বিজনেসে যোগ দিয়েছে। রাইমা খালেদ মধ্যম সন্তান, সাইফান এর ভার্সিটিতে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে। রিদওয়ান খালেদ ছোট ছেলে, ক্লাস 10-এ পড়ে। ছোট চাচা সৈয়দ মারুফ রশিদ, তিনিও রাজনীতি করেন। তার বড় ভাইকে অনেক সম্মান করে। তার তিন সন্তান। রুহি রাশিদ বড় মেয়ে, সাইফানের সাথে পড়ে, দুজন সেম এজের। রিশা রাশিদ ছোট মেয়ে, ও ক্লাস 10-এ পড়ে। রাহিল রাশিদ ছেলে, আর বয়স 5 কি 6 বছর। তিনজনই দাদি বিলকিস আরা রাশিদের খুব আদরের। কিন্তু বাড়ির বড় সন্তান সাইমন হওয়ায় সবাই তাকে সবথেকে বেশি ভালোবাসে। সাইমন বাড়িতে খুব কম আসে। তার মা আফিয়া বেগমের ছেলের জন্য সব সময় অস্থির হয়ে থাকে ভদ্রমহিলা। প্রচণ্ড লেভেলের নরম মনের মানুষ। সকাল 10:30 বাজে। ঢাকার রাজকীয় বসবাসের অভিজাত ঠিকানা গার্ডেন ভিউ গুলশান 2 এর সেই প্রাসাদতুল্য রাশিদ ভিলা আজ যেন একটু বেশিই চঞ্চল। আকাশ নীলচে ধোয়া রঙে রাঙানো, বাতাসে হালকা রজনীগন্ধার ঘ্রাণ, মাঝে মাঝে দুই একটা পাখির ঝটপট ওড়াউড়ি। আজ কোনো এক অজানা কারণে স্কুল কলেজ সব বন্ধ। ফলে রাশিদ ভিলার ছোট বড় সব বাচ্চারা আজ এক ছাদের নিচে, আর মহিলারাও প্রায় সবাই আজ ঘরেই। তবে বাড়ির পুরুষদের অধিকাংশই বাইরে, রাজনীতি, পার্টি মিটিং বা ব্যক্তিগত ব্যবসায়িক ব্যস্ততা। শুধু একজন ছাড়া, সাফান রশিদ। রাশিদ ভিলার দোতলার পূর্ব পাশের দৃষ্টিনন্দন শুট ঘরে একটা বিশাল বোর্ডের ওপর হয়ে পড়ে আছে সে। ঘরটা এসির ঠান্ডায় জমে আছে। দেওয়ালে বড় এলইডি টিভি, পাশে একটা বুক সেলফ, সোফা সেট আর জানালার কাছে মেরুন পর্দা আধা টেনে রাখা। ঘর যত বড় ঠিক ততটাই এলোমেলো। হাতের কাছে পড়ে থাকা গিটার, দুটো জুতো উল্টোপাল্টা, এক কোণে পড়ে থাকা বই, মোজা আর বিছানায় ছড়ানো একটা জামা কাপড়ের স্তূপ। এক হাত মাথার নিচে, অন্য হাতে বালিশ চেপে কানে, মুখে বিরক্তির ছায়া, চোখ আধ খোলা, চুলগুলো এলোমেলো। এসির রিমোটটা বালিশের পাশে। এসির মাত্রা 26 থেকে নামিয়ে 20-এ এনেছে। নিজেকে সর্দি লাগানোর চেষ্টা করছে যেন। তার গায়ে একটা ব্লাঙ্কেট মাজা পর্যন্ত। খোঁচা খোঁচা দাড়ি, কপালের ঠিক পাশে সামান্য ঘুম ঘুম রাগ। সে ফর্সা, নিখুঁত, পিচাচর, এরকম সিনেমাটিক লুক। সবাই বলে সাইফান আর সাইমান দুজনেই রাশিদ পরিবারের সবচেয়ে সুদর্শন।
কিন্তু সৌন্দর্যের ধরন একদম ভিন্ন। কিন্তু দুই ভাইয়ের হাইট সেমই, প্রায় 6 ফিটের কাছাকাছি দুই ভাইয়ের হাইট। সাইমন শ্যামলা রঙের, গম্ভীর ও তীক্ষ্ণ চেহারা, চোখে ঝলকানো দৃঢ়তা। সাইফান দেখতে একদম বাবার মতো। আর সাইফান যেন এক কবিতার চরিত্র। ছেলে হিসাবে একটু বেশি ফর্সা, চোখ আর একটু বেশি আলসেমি। তার মা আফিয়া বেগমের মতো দেখতে সবাই বলে। তখনই ঠক 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 বাইরে থেকে দরজার ঘন ঘন বাড়ি পড়ছে। সাইফান বালিশটা কানের উপরে চেপে ধরে গড়িয়ে পড়ল। কে রে বাল, সাত সকালে চিল্লাইতেছে কেন? দরজা খুলে পশ্চাৎ দেশে লাথি দিব। দরজার পাশে কেউ কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছে। রিসা, মুখে বিরক্তির ছায়া, চোখে রাগ। এখন সাত সকালে না ভাইজান, 10:30 বাজে। বড় আম্মু ডাকতাছে, নিচে যেতে বলছে। না গেলে খবর আছে তোমার। ধুর বাল, ঘুমের 12টা বাজাইলি, সুটকি একটা। এই, তুমি আবার আমাকে শুটকি বলে? আমি বড় আম্মুকে বলে দিব, ধলা বিড়াল কোথাকার। বলেই মুখ ভেংচি দিয়ে নিচে গেল সে। হেলে দুলে উঠে বেড ছেড়ে নেমে পড়ল সে। পরনে শুধু একটা 3/4 প্যান্ট, যা দেখে মনে হচ্ছে আর কিছুক্ষণ পর বিপদ সীমা অতিক্রম করবে। ঘুম টুম ঝেড়ে বাথরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে গায়ে চাপালো এক হালকা গ্রে কালারের শার্ট। শার্টের প্রথম 3টে বোতাম খোলা, ভেতর থেকে সাদা গেঞ্জি একটু দেখা যায়, সাথে কালো ডেনিম আর ম্যাচিং করে স্নিকার্স। চুলগুলো এলোমেলো করে জেল ছাড়াই ঝটপট এক সাইডে ঠেলে স্টাইল করলো। নিজেকে একবার আয়নায় দেখে হালকা চুমুক দিয়ে বলল, ওয়াও বাবা, এই জন্মে আমি যদি নিজেই নিজের প্রেমে না পড়ি তাহলে আর কে পড়বে? আমার সতীনও আমার দেখে প্রেমে পড়ে যাবে। একদম পারফেক্ট করে নেমে এলো নিচে। ডাইনিং টেবিলের পাশে ঢুকেই গলা ফাটিয়ে বলে উঠল, আম্মু, নাস্তা দাও তাড়াতাড়ি, ক্ষুধায় পেট পেছনে ঢুকে গেছে। সেখানেই বসে আছে রাশিদ ভিলার মহিলারা। বিলকিস আরা রাশিদ মানে দাদি, এক হাতে রাহিলকে কোলে নিয়ে বসা। আফিয়া বেগম কিচেন থেকে এসে ছেলের সামনে প্লেট রাখলেন। ইমা বেগম সোফায় বসে আছেন, হাতে কফির মগ। রুহি, রিসা সবাই যার যার মতো মোবাইল, পত্রিকা আর ফ্রুট সালাদ নিয়ে ব্যস্ত। আর ওর ফুপিরা সবাই চট্টগ্রামে গেছে। রাহিল, ছোট্ট ছেলেটা দুষ্টু ছেলে, দাদির কোলের উপরে হেলান দিয়েই বসে আছে। টেবিলের দিকে এগিয়ে না গিয়ে সোফার উপরে বসে থাকা রিসার ঘাড়টা ধরে নিচু করে কান টেনে ধরল। এই শুটকির সায়রা, কি বলে এলি? তুই বল এবার আমার সামনে। খুব বার বেড়েছিস তাই না, ওই চামচার সাথে মিশে? রিসা গলা ফাটিয়ে চিল্লিয়ে উঠল, বড় আম্মু, ও বড় আম্মু, বাঁচাও আমাকে। বাবা, ছেড়ে দে ওকে, বাচ্চা মেয়ে, ওর সাথে অমন করিস না। রিসাকে ছেড়ে দিল। কত অত ঘাটালো না, ছোট আম্মুর দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, তোমার মেয়ে অনেক বাচাল হয়ে গেছে। কাল যার সাথে মেশে। ইমা বেগমের কোনো ভাবান্তর নেই, সব সময় এরা এমন করতেই থাকে, মানা করলেও শোনে না। রিসা ঘাড়ে এক হাত দিয়ে মাসাজ করছে তো অন্য হাত দিয়ে কান, আর বিড়বিড় করে বলছে, ধলা বিলাই কোথাকার, আমি কার সাথে মিশবো না মিশবো তোকে বলতে হবে? বড় আব্বুকে বলবো আমি এখানে কেউ আমার কোনো কথা শোনে না। বলেই বড় বোনের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। সাইফান এক হাত দিয়ে নিজের চুলটা ব্রাশ করতে করতে খাবার টেবিলে গিয়ে একটা চেয়ার টেনে বসলো। আফিয়া বেগম মাথায় হাত রেখে বলেন, তাড়াতাড়ি করে খা বাবা, তারপর একটু গিয়ে কাজটা করে দে না। তোকে না বললো তোর আব্বু? আরে আম্মু, শুরু করলে আবার। মাথায় হাত বুলিয়ে আমার দিয়ে সব করায় নাও, শুধু আমি উপকার করেই যাই, এইটা চিন্তা কিন্তু চলবে না। আফিয়া বেগম মুচকি হেসে ছেলের মাথায় আবারও হাত বুলিয়ে দিলেন। বললেন, আব্বু, রাহিলকে এখনো খাতনা করানো হয়নি, তুই একটু নিয়ে যা না হসপিটালে। তোর আব্বু তো কেউই সময় পায় না, তোর ছোট চাচাও না, আর ও বাড়ির কারো ছাড়া একা যাবে না।
বাড়ির একটা ছেলে না হলে হয়? সাইফান মুখে হাত দিয়েই বলল, আর কোনো কাজ পাইলে না আম্মু? এখন এসবেও আমি যাব? পাশ থেকে ইমা বেগম পিঠে হাত বুলিয়ে বললেন, বাবা যা না একটু, দোয়া লাগবে। ধুর, তোমরা শুধু ইমোশনালি ব্ল্যাকমেল করো। আমার উইক পয়েন্টটা জানো বলেই সবাই আমাকে দিয়ে কাজ আদায় করো। ঠিক আছে মা, মা, মানুষদের কথার অবাধ্য হতে পারি না। নিয়ে যাব একটু পরে। সেই মুহূর্তে চোখে পড়ল ছোট্ট রাহিলকে। সে দাদির গায়ে মুখ গুজে বসে আছে, কানে দুল দুলছে আর মুখে খুনসুটির হাসি। সাইফান হালকা হাঁটতে হাঁটতে গিয়ে ওর পাশে বসে পড়ল, ঠোঁটে শয়তানির হাসি। কিরে, তোর নাকি সব থেকে মূল্যবান সম্পদটাকে কেটে দেবে বলে ওর গাল টিপে দিল। তারপর, এই শুটকি, আমার গিটারটা নিয়ে আয় তো। ওর সম্পদ কেটে দেওয়ার আগে একটা গান শোনানো তো যাক। রিসা ভেংচি কেটে গিটার নিয়ে আসতে গেল। ইমা বেগম কোলে মাথা রেখে সোফায় শুয়ে পড়লে পাগলে 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 তোলে রাহির কোলে ওপর দিল আর আদেশ করলো, পা দুটো টিপে দে। ইমা বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর রুহি ওর পাটা টিপে দিতে লাগলো। দুই বোনের সাথে ঝগড়া হয়, কিন্তু রিশার সাথে ঝগড়া বেশি হয়। কিন্তু দুই বোনই ভালোবাসে ভাইদের অনেক। ওদের ভাই বোনেদের মধ্যে অনেক মিল। রিশা ইতিমধ্যে চলে এসেছে গিটার নিয়ে। আমার পা দুটো আস্তে করে নিচে নামিয়ে দে তো, রুহিকে আদেশ করলো সাইফান। রুহি মুচকি হেসে ওর পায়ে চিমটি কেটে দিল। ওহ মা, বেয়াদব বেডি, দুই বোন মিলে খালি ষড়যন্ত্র করিস আমায় নিয়ে। রিশা আর রুহি দুজনই হাই ফাই দিল। ওদের দিকে তাকিয়ে মুখ ভাঙিয়ে বলল, আমার গিটারটা দে তো। রাহিলের সম্পদ কাটা হচ্ছে জীবনে, তবুও অন্যের জন্য এখন একটু গান তো শোনায়। বলে গিটারটা কাঁধে ঝুলিয়ে নিল সাইফান। তার চোখে সেই পুরানো দুষ্টু ঝিলিক, ঠোঁটের কোণে এক টুকরো বাঁকা হাসি, হালকা ঝাঁকি দিয়ে সুরেলা ভয়াল প্রথম কাঠটা। চোখ বন্ধ করে একটু ঝুঁকে গেয়ে উঠল, সময় কাটে, কথা কাটে, আকাশে থাকা ঘুড়ির সুতো কাটে, অপেক্ষা করে মানুষের জীবন কাটে, আর কষায় কাটে মাংস। রাস্তায় আমি হাঁটতেছিলাম, দেখলাম ওই সুন্দরীরে, সঙ্গে আমার পোলার দেখা। সুন্দরী কয়, আমি একটু বাউন্স করে গালের টান দিয়ে হাত তুলতে তুলতে হেসে উঠল। সাইফান ভাইয়া গান গাইছে, হুররে। একটু পর তোর হুররে বের হয়ে যাবে, জায়গায় নিয়ে গেলে বুঝতে পারবি। রিশা রুহি দুই বোনও মিলে টুকটাক করে গানের তালে তালে হাত নাড়াতে লাগলো আর ক্রমাগত হাসছে। ইমা বেগম আর আফিয়া বেগম নিজেদের দিকে তাকিয়ে পেটে হাত দিয়ে হাসতে লাগলেন। বিলকিসারা হাঁ করে চেয়ে আছেন নাচতে থাকা নাতনিদের দিকে। তিনি শব্দ করে হেসে ফেলল। রাহিল হঠাৎ হোঁচট খেয়ে দাদির কোলে গিয়ে মুখ বুজে বলল, দাদু, সাইফান ভাইয়া গাইলে পাখি নাচে, ভয় লাগে। বড়রা হেসে গড়িয়ে পড়ছে। ঘর যেন এক আনন্দময় উৎসবে ভরে উঠল। নরম আলো, রঙিন জামা আর গানের তালে তালে নাচছে বাচ্চাদের দুষ্টু ছায়া। ঠিক সেই মুহূর্তে টান, বাড়ির প্রধান দরজাটা খুলল। ভেতরে ঢুকলো সাইমন রশিদ আর তার পাশে দাঁড়িয়ে থাকা এক শান্ত লজ্জা লুকানো মুখ নাফিসা। বাড়ির প্রধান দরজাটা খুলল। রাশিদ ভিলার রাজকীয় মার্বেল ফ্লোরে পড়ল কালচে লেদার বুটের শব্দ। ভেতরে ঢোকার পর থেকে নাফিসা চারিদিকে অবাক হয়ে তাকাচ্ছে। সে এর আগে এমন বাড়ি কখনো দেখেনি। সে তো বড় হয়েছে গ্রামে, শুধু একটু স্কুলে যাওয়ার আশা ছাড়া বাইরের জগৎ সম্পর্কে তার ধারণা খুব কমই। নাফিসা যেন নিঃশব্দেই ঢুকে পড়ল এই বিশাল অজানা জগতে। রাশিদ ভিলার রাজকীয়তা যে কাউকে শিহরিত করে দিতে পারে। দ্বার প্রান্তে কার্ভিং করা সোনালী প্যানেল, ছাদের দিকে তাকালেই চমকে উঠতে হয় ঝাড়বাতির ঝলকে। আর এক পাশে বাঁধানো গোলাপি ও বেগুনি ফুলে ভরা বিশাল বড় টেবিল, চারিদিকে দামি দামি জিনিসপত্র। এত বড় বাড়ি দেখে সে অবাক।
মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদে চলে এসেছে। দেওয়ালে লম্বা লম্বা পারিবারিক ছবি, পুরানো দিনের দাদু দাদি থেকে শুরু করে বাচ্চাদের শৈশবের ছবি, হোলির রঙে ভেজা মুহূর্ত, কাব্যিক ফ্রেমে বাঁধানো স্মৃতি। নাফিসা যখন এগুলো অবাক হয়ে দেখছিল, ঠিক তখনই কেউ ছুটে এলো তাদের দিকে। সামনে তাকিয়ে দেখে সালোয়ার কামিজ পরা, দেখতে খুবই ফর্সা ফিটফাট গড়নের এক সুন্দরী মাঝবয়সী মহিলা। বয়সটা ঠিক কত হবে তা বুঝে উঠতে পারল না। এগিয়ে আসছেন। আফিয়া বেগম ছুটে এলেন সামনে। তিনি তার ছেলে সাইমনকে বুকে চেপে ধরলেন, যেন হারিয়ে যাওয়া কোনো প্রিয় জিনিস ফিরে পেয়েছেন অনেক দিন পর। তেহু, আমার সোনা ছেলে, আল্লাহ গো, কতদিন পর এলি। চোখে জল, কণ্ঠে কম্পন, বুকের গভীরে জমে থাকা মাতৃ আবেগ যেন ফেটে পড়ল। তার কণ্ঠস্বর বাড়ির রাজকীয় দেওয়াল ছুঁয়ে ছড়িয়ে পড়ল যেন। মার কথা মনে পড়ে না, তাই না? চোখের পানিতে ছেলের বুক ভিজিয়ে দিলেন। নাফিসা অবাক হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। সে বুঝতে পারল এ হয়তো পুলিশ অফিসারের মাই হবেন। পেছন পেছন ছুটে এসে জড়িয়ে হাজির হলেন বিলকিস আরা। নাতিকে এতদিন পর দেখে তার চোখেও পানি চলে এলো। তার বড় নাতি দেখতে যেমন তার বড় ছেলের মতো একেবারে, তেমনি তার বড় ছেলের মতো ঘাড় ত্যাড়া, যা বলে তাই করে। আজ প্রায় দীর্ঘ 6 মাস পর সাইমন বাড়ি ফিরল। সাইমন, দাদু ভাই, কি মনে পড়লো আমাদের কথা এতদিন পর? সাইমন মুচকি হাসে, আরেক হাতে দাদুকে আগলে নিল। সাইমন আব্বু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ছোট আম্মু, তোমরা কেমন আছো? তুমি যেমন রেখেছো আমাদের। সাইমন মলিন হাসলো। উচ্ছ্বাসিত কিশোরী বয়সের প্রাণবন্ত নিয়ে দৌড়ে এলো রুহি আর রিশা। একটু নীরব, একটু মুখে চওড়া হাসি। দুই বোন গিয়ে ছুটে দা ভাই বলে চিৎকার করে জড়িয়ে ধরলো সাইমনকে। সাইমন সবাইকেই আগলে নিল দুই হাত দিয়ে। রাহিলও ছুটে গিয়ে সাইমনের পাটা জড়িয়ে ধরল। চারপাশে এমন উচ্ছ্বাস, কলরব, অভ্যন্তনার আনন্দের ঢেউ উঠল যেন। কারোর চোখে জল, কারোর খোঁজ নিচ্ছে কেউ খেয়েছে কিনা, কেউ কেবলই হাত ধরে রাখছে। ভালোবাসার অনড়ম্বর প্রকাশ। এত কিছুর মাঝেও কেউ লক্ষ্য করল না সেই এক অচেনা মেয়েটিকে, এক পা পেছনে দাঁড়িয়ে থাকা নাফিসাকে। সে নীরব, একটু নত মুখে দাঁড়িয়ে আছে। এক হাতে ছোট্ট একটা সুটকেস, অন্য হাতে ওড়নার পাড় মোচড়ানো। তাকে যেন এই আলোর ঝলকানি আর রাজকীয়তার মাঝে বেমানান মনে হচ্ছে। সেও বাড়ি থেকে ছোট্ট একটা কোনো রকমের ব্যাগ নিয়ে এসেছিল, যাতে তার বাবা মায়ের স্মৃতি ছিল। তাহমিদ ইকবাল এখানে আসার আগে এই সব কেসটা ভরে সব কিছু জামা কাপড় নিয়ে এসেছে তার জন্য। সাইমন নিষেধ করেছিল, তবুও সে শোনেনি। তার ভেতর থেকে একটা ড্রেস পরে এসেছে। বিয়ের সাজে তো আর আসতে পারবে না। এই রকম বাড়ি যে আগে কখনো দেখেনি। নির্বাক বিস্ময়ে হঠাৎ তার গলা শুকিয়ে আসে, শ্বাস দ্রুত হয়ে আসে। সে বুঝতে পারল এরা সবাই পুলিশ অফিসারের পরিবার। ঠিক তখনই একটা তীক্ষ্ণ অনুভূতি হলো তার। গায়ের একটা গভীর স্নায়ু চাপ তৈরি করা দৃষ্টি পড়ল যেন। সে ধীরে ধীরে সামনে তাকালো। সামনেই দাঁড়িয়ে আছে সাইমন। তার গায়ে হালকা খোলা বোতামের শার্ট, জেল দিয়ে সেট করা চুল, হাতে গিটার। নাফিসা টিভিতে এমন বাড়ি, এমন মানুষজন মুভিতে দেখেছে সে। চোখ দুটো ঘোরানো, স্ক্যানারের মতো করে দেখছে তাকে। তার চোখের চাহনিতে কৌতূহল, বিচার আর এক নিঃশব্দ চ্যালেঞ্জ। দাড়িতে হাত বোলাচ্ছে, চোখে কৌতূহলী সন্দেহ। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন এক নজরেই পড়ে ফেলবেন মেয়েটির মনোজগৎ। বিশেষজ্ঞদের মতো করে পর্যবেক্ষণ করছে। চোখের দৃষ্টি ধীরে ধীরে স্ক্যান করছে নাফিসাকে। তার হাতের কাঁপুনি, মুখের বিবর্ণ ভাব, ওড়না, চোখের ভাষা, পায়ের ভয়, হাতের থরথরানি, মুখের বিবর্ণ ভাব, কিছুই অদৃশ্য না তার কাছে। নাফিসা বুকটা ধক করে উঠল।
সে সঙ্গে সঙ্গে সাইমনের দিকে চেয়ে চেপে গিয়ে পেছন থেকে লুকিয়ে দাঁড়িয়ে পড়ল। তার শার্টের এক কোণা শক্ত করে চেপে ধরল নিজের কচি আঙ্গুলে। সাইমন শার্টকেও চেপে ধরায় মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখল নাফিসা ভয় ভরা ও কৌতূহল মুখে চেহারা, আর মাথা নিচু করে ফিসফিসিয়ে বলল, ভয় পাচ্ছ? নাফিসা কিছুই বলল না, কেবলই মাথা দুলিয়ে না জানালো। কিন্তু তার চোখ, ওড়নার ভাঁজ, বুকের ওঠানামা সবকিছুতেই ভয় স্পষ্ট। সে যেন গলা চেপে আসা এক অচেনা পরিবেশে আটকে গেছে। সবাই ব্যস্ত, কেউ নোটিসই করেনি। সেই একটিমাত্র মেয়ে। ঠিক তখনই সাইফান নিজের গিটারটা এক পাশে রেখে গাড়িতে আবারও হাত বুলিয়ে এক দৃষ্টিতে নাফিসার দিকে তাকিয়ে হেসে বলল, ডাল মে কুছ কালা হ্যায়, আপকা সিক্স সেন্স কাভি গলত নেহি হোতা। বলেই ঠোঁটে বাঁকা হাসি টেনে কাঁধটা একটু ঝাঁকিয়ে আত্মবিশ্বাসের ছাপ রেখে সে যতদূর জানে তার ভাই মেয়েদের থেকে দূরে থাকে। মনে হয় তার অ্যালার্জি আছে মেয়েদের কাছে। যদিও বা এটা একটা ছোট্ট পিচ্চি মেয়ে, তার ভাই কোনো পিচ্চিকে বিয়ে করবে না যাই হোক না কেন। সে মাঝে মাঝেই ভাবে, ভাইয়ের আবার কোনো সমস্যা টমস্যা নেই তো বিয়ে করতে চায় না বলে। একবারও তো সে ভেবে রেখেছিল বড় ভাইয়া আসলে তাকে ডক্টরের কাছে নিয়ে যাবে, কিন্তু ভয়ে বলতে পারেনি। দেখা যাবে জুতো খুলে তার দিকেই ছুঁড়ে মারবে। সাইমন নাফিসার দিকে তাকিয়ে বলল, ভয়ের কিছু নেই, আজ থেকে এটাই তোমারও পরিবার। সাইমনকে কারোর সঙ্গে কথা বলতে দেখে সবাই একটু দূরে সরে দাঁড়ালো। সবার দৃষ্টি গেল তার পেছনে দাঁড়িয়ে থাকা কিশোরীর দিকে। আনারকলি আর চুড়ি পায়জামা পরা, সাদা হালকা হলুদের মিশ্রণে ওড়নাটা মার্জিতভাবে মাথায় পেঁচানো, ছোট্ট মায়াবী পুতুলের মতো দেখতে এক মেয়ে, যে কিনা এক হাতে সাইমনের শার্টটা আঁকড়ে ধরেছে। সবাই তাকিয়ে রইল, সবার চোখেই প্রশ্ন। সাইমন বলল, ও হলো নাফিসা, আজ থেকে এই বাড়িতেই থাকবে। দাদুভাই, এটা কে গো? সবাইয়ের মুখে একই প্রশ্ন। সাইমন বলল, আমার একাডেমির এক বন্ধুর বোন। ওর বাবা মা অনেক আগেই মারা গেছে। সম্প্রতি আমার সেই বন্ধু একটা মিশনে শহীদ হয়েছে। ওর আত্মীয় বলতে কেউ নেই, দেখাশোনার মতো কেউ নেই, তাই আমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে তো কখনো মিথ্যা কথা বলে না, কিন্তু পরিস্থিতির চাপে এখন কত কিছুই করতে হচ্ছে। আফিয়া বেগমের চোখ নরম হয়ে এলো, চোখে ভেসে আসছে সদ্য আসা সেই সরল মুখটা। নাফিসা। সে দাঁড়িয়ে আছে পেছনের সারিতে, লোকচক্ষুর আড়ালে নিঃশব্দে। চোখে কেমন এক অনিশ্চয়তা, মনটা যেন একটা দোলনার ওপরে দুলছে। যাবে না, না যাবে না। আফিয়া বেগম বুঝলেন এই মেয়েটার আর পাঁচজনের মতো নয়। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন নাফিসার দিকে। গলার স্বরটা কেমন যেন ভরাট মায়ায় ভরা। এই যে মা, এইদিকে এসো। নাফিসার চমকে সাইমনের দিকে তাকালো। যাবে? না যাবে না। দোটানায় তার চোখটা টলমল করছে। সে যেন মনে মনে জানতে চাইছে, আমার কি করা উচিত? সাইমন চোখের ইশারায় মাথা একটু নাড়ালো। যাও। তার চোখে নির্ভরতার ছায়া। নাফিসা গুটি গুটি পায়ে এগিয়ে গেল। প্রতিটি পদক্ষেপে যেন মাটির সাথে তার আত্মার পরিচয় ঘটছে নতুন করে। হল ঘরের আলোকসজ্জা, চারপাশে দাঁড়িয়ে থাকা অচেনা মানুষ, আর সেই গভীর মমতাময়ী মুখ, সব মিলিয়ে এক রুদ্ধশ্বাস মুহূর্ত। আফিয়া বেগম হাত বাড়িয়ে দুই হাতে আগলে নিলেন নাফিসাকে। বুকের কাছে টেনে নিলেন এমনভাবে যেন বহু বছর আগেই হারিয়ে যাওয়া কন্যাকে আবারও ফিরে পেয়েছেন। তার গলায় অদ্ভুত কম্পন। তুই জানিস মা, আমার একটাই শখ ছিল, একটা মেয়ে হবে। আল্লাহ দিলেন না। এই বাড়ির বাকি মেয়েগুলোকে ঠিক নিজের মতো করেই ভালোবাসি, ওদের মতো তুইও আমার মেয়ে আজ থেকে। তোর কথাটা শুনে কেমন যেন বুকের ভেতরটা কেঁপে উঠল। তুই কাউকে আপন পর ভাববি না,
এই বাড়ি, এই মানুষগুলো এখন থেকে তোরও। আমাকে তুই মামুনি বলেই ডাকবি। নাফিসার চোখটা ভরে এলো জলে। সেই কাঁপা কাঁপা চোখ দুটো ধীরে ধীরে বন্ধ করে সে মাথাটা রেখে দিল আফিয়া বেগমের বুকে। একটা গন্ধ, অপরিচিত তবুও বড় চেনা। সেই চোখ বন্ধ করে গন্ধ নিতে লাগলো। মনে পড়ে গেল তার নিজের মা। কি আশ্চর্য, সেই গন্ধটাই যেন মিশে আছে মামুনির গা থেকে। সেই ঘ্রাণ, সেই কোমল ছোঁয়া, সেই শব্দহীন ভালোবাসা এক মুহূর্তে যেন তাকে শৈশবে ফিরিয়ে নিল। তার মায়ের কথা মনে পড়ছে খুব। অনেক ছোটবেলায় মাকে হারিয়েছে সে। তারপর থেকে মায়ের মতো করে তাকে কেউ বুকে আগলে নেয়নি। দা ভাই, এটা তো একেবারে পুতুল! রিসা আর রুহি একসাথে চেঁচিয়ে উঠল। তাদের চোখে বিস্ময় আর উচ্ছ্বাস। রুহির গলায় ছিল খুশির সুর। রিসা চোখ বড় বড় করে তাকিয়ে আছে নাফিসার দিকে, যেন পুতুল ঘরের কোনো রাজকুমারী হঠাৎ সত্যি হয়ে এসেছে। ছোট রাহিল এক কোণায় দাঁড়িয়ে শান্তভাবে দেখছিল। সে বেশি কথা বলে না, বরং তার চোখেই সব কথা বলে। সে ছোট ছোট চোখে বড় বড় বিস্ময় নিয়ে তাকিয়ে রইল নাফিসার দিকে। তার চোখের চাহনিতে অবাক প্রশংসা, কিন্তু মুখে কোনো কথা নেই, শুধু চুপচাপ তাকিয়ে আছে, যেন বুঝে নিচ্ছে এই নতুন মানুষটা কেমন। বিলকিসারা ধীরে এগিয়ে এলেন। তার চোখে কোমলতা, মুখে শান্ত হাসি। নাফিসার হাতটা ধরে কাছে টেনে নিলেন, জড়িয়ে ধরলেন পরম আদরে। আয়, আমার কাছে আয়, তুই এখন থেকে আমাদেরই। ভয় পাস নে, এই বাড়িতে তোরকে কেউ কষ্ট দিবে না। তার গলার স্বরে অভয়, আদর আর আশ্বাস সব একসাথে। তারপর তিনি পাশে একজনকে গৃহকর্মীকে ডেকে বলেন, ওপরের একটা রুম একটু ভালো করে পরিষ্কার করে দাও। নতুন সদস্য এসেছে পরিবারে, ওর জন্য সব গুছিয়ে রাখিস। তিনি আবারও ফিরে তাকালেন রুহি আর রিশার দিকে। তোমরা দুজনে ওকে নিয়ে যাও, ফ্রেশ হতে দাও। ও তোমাদের সাথেই থাকুক আপাতত। রুহি আর রিশা এক লাফে এগিয়ে এলো। রুহি তো লাফিয়ে জড়িয়ে ধরলো। এই পিচ্ছি, একদম টেনশন নিবি না। তুই এখন আমাদের পরিবারের সদস্য। তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই একেবারে কিউটনেসের হিরোইন। বলেই ঠাট্টার ছলে ওর গালটা টেনে দিল। রিসা কোমল ভাবে বলল, তুই আমাদের ছোট, তাই তুই করেই বললাম। আশা করি রাগ করবি না। তার কণ্ঠে ছিল নিখাদ খুশি আর উচ্ছ্বাস। নাফিসার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ল। এই এত অচেনা পরিবেশে এত ভালোবাসা পেয়ে যেন সে নিজেকে আর ধরে রাখতে পারল না। সবার মাঝেই সে নতুন করে বেঁচে উঠতে শুরু করলো। সে চুপচাপ চোখের জল মোছে আর বলে, তোমরা সবাই অনেক ভালো। আমি তো শুনেছিলাম বড় লোকেরা অহংকারী হয়, কিন্তু তোমরা তোমরা একদমই আলাদা। রুহি হেসে উঠল। তোকে কে এসব শিখিয়ে দিয়েছে পিচ্চি? রিসা বলল, মানুষ এত ভাবে কেন? চল, তোর ঘর দেখাই। ওরা হাসতে হাসতে হাত ধরে ওপরের দিকে নিয়ে যেতে লাগলো নাফিসাকে। ওদের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাইমন। এদিকে সাইফান এগিয়ে এলো সাইমনের দিকে, চোখে ছায়া মাখা হাসি, ভেতরে চাপা উচ্ছ্বাস। সে এসে শক্ত করে জড়িয়ে ধরলো বড় ভাইকে। দা ভাই, অনেক দিন পর তোর গলা জড়িয়ে ধরলাম। মনটা যেন কেমন হয়ে গিয়েছিল। সাইমনও ওকে আগলে নিল। গলার স্বর একটু থমথমে, কিন্তু তাতে ভালোবাসা মিশেছিল। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই কেমন আছিস দুষ্টুটা? তোর দেখা না পেয়ে প্রায় সবার উপরে রাগ হচ্ছিল। বলেই দুই ভাই হেসে উঠল। ভাইয়া, তুমি তো সাথে করে একটা ডল নিয়ে এসেছো। আমি ভাবলাম এইবার মনে হয় সকলের আশা পূরণ করে বউ নিয়ে এলে। তারপর দেখলাম এটা গো একখানা পিচ্চি। আশায় পানি ঢেলে দিলে হতাশ হয়ে সাইমনের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো সাইমনের মুখের অবস্থা। এদিকে সাইমন বিয়ের কথা শুনে মনে হলো থমকে গেল। তারপর চোখে গরম করে সাইফানের দিকে তাকালো। ঠিক তখনই আফিয়া বেগম ওদের দিকে তাকিয়ে বলেন, তেহু, ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আর পরে কথা বলা যাবে।
আফিয়া বেগম সাইমানকে ভালোবেসে তেহু বলেই ডাকে। তোমার খাবার কি আমি ওপরে পাঠিয়ে দিব, নাকি তুমি নিচে এসে খাবে? সাইমান জবাব দিল, না আম্মু, দরকার নেই, আমি নিচেই আসবো, বলে ধীর ধাপে ধাপে সিঁড়ি বেয়ে ওপরের দিকে চলে গেল। আফিয়া বেগম আবারও বলেন, সাইফান, তুই রাহিলকে নিয়ে যা ডক্টরের কাছে, লেট হয়ে যাচ্ছে। সাইফান হাসল, রাহিলের দিকে তাকিয়ে বলল, আয় চল, তোর মূল্যবান সম্পদটা কাটতে যাই, বলেই হঠাৎ এক ধাক্কায় রাহিলকে কাঁধে তুলে নিল। রাহিল হেসে হেসে বলল, ভাইয়া নামাও। দুজনের হাসি ঠাট্টা খুনসুটিতে ভরে উঠল সিঁড়ির দিকটা। এভাবেই একটা নতুন সকালের সূচনা ঘটল রাশিদ ভিলায়। নাফিসার নতুন জীবন শুরু হলো। ভয়ের ছায়া সরিয়ে গেল নাকি কোনো নতুন কিছুর দেখা মিলবে, নাকি ভালোবাসার আলোয় ভরা এক নতুন অধ্যায় শুরু হবে।